আসসালামু আলাইকুম, স্বাগতম আমার মাস্টার্সের প্রিয় শিক্ষার্থীরা। তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। আমি আজকে তোমাদের ফিশ প্যাথোলজি অ্যান্ড প্যারাসাইটোলজি নিয়ে আলোচনা করব। ফিশ প্যাথোলজির সংজ্ঞাটা আমরা জেনে নিই। মাৎস্যবিদ্যার যে শাখায় মাছের রোগের কারণ, লক্ষণ, ক্ষতিকর প্রভাব এবং নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাকে ফিশ প্যাথোলজি বলে। অর্থাৎ মাছের প্যাথোজেন নিয়ে, প্যাথোজেন অর্থাৎ যে সকল পরজীবী রোগ সৃষ্টি করে তাদেরকে মূলত প্যাথোজেন বলে, সেগুলো নিয়ে আলোচনা করা হয় তাকে ফিশ প্যাথোলজি বলে। আর ফিশ প্যারাসাইটোলজি মাৎস্যবিজ্ঞানের যে শাখায় মাছের পরজীবীর বাসস্থান, স্বভাব, গঠন, পোষকের উপর প্রভাব, জীবনচক্র, নিয়ন্ত্রণ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাকে ফিশ প্যারাসাইটোলজি বলে। অর্থাৎ প্যারাসাইট নিয়ে আলোচনা করা হয়। ফিশের প্যারাসাইট মানে মাছের প্যারাসাইট নিয়ে মাৎস্যবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে সংক্ষেপে ফিশ প্যারাসাইটোলজি বলে। আমি আবারও বলতেছি, মাছের পরজীবী অর্থাৎ মাছের দেহে যে প্রাণীটা বসবাস করে মাছের প্রভূত ক্ষতি সাধন করে, সেই পরজীবী প্রাণী জীবনচক্র এবং পোষকের উপর কি ধরনের ক্ষতির প্রভাবটা ফেলায়, অর্থাৎ এদের স্বভাব কি, অথবা এরা এই পরজীবীগুলো মাছের কোথায় অবস্থান করে, মানে বাসস্থান কি, এটা কি অন্ত্রে না দেহের বাইরে না রক্তের মধ্যে ইত্যাদি নিয়েই মূলত যে আলোচনা করা হয় তাকে ফিশ প্যারাসাইটোলজি বলে। আমরা প্যারাসাইট সম্বন্ধে জানবো। তারপরে প্যারাসাইট যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের ঘনিষ্ঠ শারীরিক সংস্রবে থেকে সহাবস্থান করে এবং একটি জীব অপরটির কাছ থেকে খাদ্য, আশ্রয় ও নিরাপত্তা পায়, কিন্তু বিনিময়ে আশ্রয়দাতার কম বেশি ক্ষতি করে, তখন আশ্রিত জীবকে পরজীবী বলে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব কথাটা যদি না বলি আমরা, তাহলে কিন্তু ওই পরজীবীর সংজ্ঞাটাই আসবে না। কারণ আমরা জানি দুটো জীব থাকতেই পারে, যেমন একটা বাচ্চা মায়ের গর্ভে থাকলে সেই বাচ্চাটা কখনো পরজীবী হয় না, কারণ মা এবং বাচ্চা দুইটা কিন্তু একই প্রজাতিভুক্ত জীব। ফলে পরজীবীর সংজ্ঞা থেকে এইভাবেই শুধু এই বাক্যটা দিয়েই বা এই চারটা ওয়ার্ড দিয়ে বোঝা যায় যে ওইটা মূলত পরজীবী সংজ্ঞায় পড়ে না। প্যাথোজেন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের ঘনিষ্ঠ শারীরিক সংস্রবে থেকে অবস্থান করে এবং একটি জীব অপরটির কাছ থেকে খাদ্য, আশ্রয়, নিরাপত্তা পেয়ে আশ্রয়দাতার দেহে রোগ সৃষ্টি সহ প্রভূত ক্ষতি সাধন করে। এই যে এখানে রোগ সৃষ্টিটা আগে ছিল প্যারাসাইটে ছিল রোগ সৃষ্টি করে, আর এখানে রোগ সৃষ্টি তো করবে, পাশাপাশি যদি কি করবে, আগে ছিল প্যাথোজেনের ক্ষতি করবে, শুধু প্রভূত ক্ষতি সাধন করবে, কিন্তু রোগ সৃষ্টি করবে না। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে রোগ সৃষ্টি করবে, রোগ সৃষ্টি সহ প্রভূত ক্ষতি সাধন করে, তখন আশ্রিত জীবকে প্যাথোজেন বলে। অর্থাৎ যে জীবটা রোগ সৃষ্টি করে, সহজ কথায় যে পরজীবী পোষকের দেহে রোগ সৃষ্টি করে সেই পরজীবীকে প্যাথোজেন বলে। একবারে সংক্ষিপ্ত কথা যদি আমরা বলি, এবার উৎসের ভিত্তিতে মাছের রোগের শ্রেণীবিন্যাস। জীবদেহে যে কোনো শারীরবৃত্ত কার্যাবলী অস্বাভাবিকভাবে প্রকাশকে রোগ বলা হয়। অর্থাৎ মূল কথা হচ্ছে শারীরবৃত্ত কার্যাবলী যদি স্বাভাবিকভাবে প্রকাশ না ঘটে তখন সেটাকে আমরা রোগ বলা হয়। অন্যান্য প্রাণীর ন্যায় মাছেও বিভিন্ন কারণে রোগ সৃষ্টি হতে পারে। উৎস অনুযায়ী মাছের রোগসমূহকে দুই ভাগে ভাগ করা যায়, যথা এক নম্বর হলো অসংক্রামক রোগ, দুই নম্বর হলো সংক্রামক রোগ। অর্থাৎ অসংক্রামক রোগ কোনো সংক্রমিত হয় না, অন্য প্রাণী দ্বারা সংক্রমিত হয় না, মূলত এটা প্রাকৃতিক বা রাসায়নিক কারণে বা জেনেটিক্যালি হতে পারে অসংক্রামক রোগটা। এটা এক মাছ থেকে অন্য মাছে কখনো সংক্রমিত হয় না। আমরা দেখি খেয়াল করবো, যে সকল রোগ পরজীবী দ্বারা সৃষ্টি না হয় অন্যান্য উপায়ে সৃষ্টি হয় তাদেরকে অসংক্রামক রোগ বলে। অসংক্রামক রোগসমূহ এক মাছ হতে অন্য মাছে সংক্রমিত হয় না, বরং
এদের প্রকাশ মাছের নিজস্ব শারীরবৃত্তীয় সমস্যা অনুযায়ী ঘটে। অসংক্রামক রোগের প্রধান উৎসগুলো নিম্নরূপ। কি কি আমরা খেয়াল করবো অসংক্রামক রোগের উৎস? এক নম্বর হচ্ছে প্রাকৃতিক উৎস, তাপমাত্রা স্বল্পতা বা আধিক্যের প্রভাব। অর্থাৎ তাপমাত্রা যদি অনেক হয়, পরিবেশের মাপ বা পানির, যে পানিতে মাছ বসবাস করে সেখানে তাপমাত্রা অনেক বেড়ে গেলে বা অনেক কমে গেলেও মাছের কি হয়, এক ধরনের রোগ হয় বা তার শারীরবৃত্তীয় কার্যকলাপে ব্যাঘাত সৃষ্টি হয়, তখন সেই রোগটাকে মূলত অসংক্রামক রোগ বলা হয়। অথবা তেজস্ক্রিয়তার প্রভাব, বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ যেমন স্ট্রনসিয়াম, তারপরে আর্সেনিক ইত্যাদি বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থগুলোর প্রভাবে সাধারণত যে রোগগুলো মাছের দেয়া হয় সেই রোগগুলোকে বলা হয়েছে অসংক্রামক রোগ। ভূমিক্ষয় জনিত তলানির প্রভাব। আমরা জানি ভূমিক্ষয় হয়, নদী নালার পাড় ভাঙে বা বাঁধ ভাঙে বা উঁচু ভূমি থেকে বৃষ্টির পানির সাথে তলানি জমা পড়ে জলাশয়ের তলদেশে, সেই তলানির প্রভাবে যদি কোনো রোগ হয় তখন সেটাকে বলা হচ্ছে অসংক্রামক রোগ। এবার আমরা রাসায়নিক উৎস দেখবো। অনাহার তথা পুষ্টিহীনতা এবং পুষ্টির আধিক্য। অনেক সময় অনাহার বা পুষ্টিহীনতার কারণে অথবা পুষ্টি যদি বেশি হয়, বেশি পরিমাণে পুষ্টি পদার্থ গ্রহণ করার ফলেও কিছু রোগ সৃষ্টি হয়, সেগুলোকে অসংক্রামক রোগ বলা হচ্ছে। পানিতে দ্রবীভূত গ্যাসের প্রভাব। বিভিন্ন গ্যাস বাইরে যেতে পারে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেড়ে যেতে পারে, অ্যামোনিয়া গ্যাস বেড়ে যেতে পারে, অথবা দ্রবীভূত অক্সিজেনের প্রভাব, দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে। এর কারণে মাছের বিভিন্ন ধরনের রোগ হয় এবং এই রোগের কারণে মাছ মারা যায়। সেই রোগগুলো অসংক্রামক রোগ। অধাতব বস্তু যেমন অ্যামোনিয়া, ক্লোরাইড, সায়ানাইড, ফসফরাস, সালফাইড, হ্যালোজেন ইত্যাদির প্রভাবে মূলত কি হয়, এক ধরনের রোগ সৃষ্টি হয়, সেগুলোকে অসংক্রামক রোগ বলা হয়। দ্রবীভূত লবণের পরিমাণগত প্রভাব। দ্রবীভূত লবণটা বেড়ে গেলে পানিতে, অনেক সময় পানিতে দ্রবীভূত লবণের পরিমাণ বেড়ে যায়। বিশেষ করে আমরা যদি সমুদ্রের কথা চিন্তা করি, সমুদ্রে অনেক সময় অনেক লবণ অনেক পরিমাণে বেড়ে যায়, বেড়ে গেলেও কিছু কিছু রোগ সৃষ্টি হয় মাছের দেহে, সেই রোগগুলোকে মূলত অসংক্রামক রোগ বলা হয়। ভারী বা বিষাক্ত ধাতব পদার্থের প্রভাবের কারণেও রোগ হয়, সেগুলোকে আমরা অসংক্রামক রোগ বলবো। বংশগত উৎস। এছাড়াও বংশগত উৎস আছে। পিতামাতার ক্রোমোজোমীয় অস্বাভাবিকতা বা গ্যামেট সৃষ্টিকালে জিনগত পরিবর্তন হেতু অপত্য মাছে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে। অর্থাৎ এখানে পিতামাতার ক্রোমোজোমের অস্বাভাবিকতায় দেখা যায় কিছু কিছু রোগ হয়, এগুলোকে অসংক্রামক রোগ বলে। এসব রোগ ছাড়াও অশোধিত বা পরিশোধিত তেল, পরিত্যক্ত তেজস্ক্রিয় অন্যান্য বর্জ্য পদার্থের স্তূপ, তেল ও অন্যান্য খনিজ পদার্থের অনুসন্ধান কার্যক্রম, শিল্প প্রকোষ্ঠ হতে নির্গত উত্তাপ ইত্যাদির প্রভাবেও মাছে নানা ধরনের অসংক্রামক রোগ হতে পারে। এবার আমরা চলে যাব সংক্রামক রোগের উৎস। বিভিন্ন অণুজীবাণু বা পরজীবী প্রাণীর সংক্রমণে মাছের দেহে নানাবিধ রোগ সৃষ্টি হতে পারে। এই প্রকৃতির রোগ এক মাছ হতে অন্য মাছের সহজে সংক্রমিত হয় বলে এদেরকে সংক্রামক রোগ বলে। সংক্রামক রোগের উৎসগুলো নিম্নরূপ। আমরা খেয়াল করব সংক্রামক রোগের উৎসগুলো কি। ছত্রাক জাতীয় উদ্ভিদের আক্রমণে মাছে ছাতা রোগ, ফুলকা পচন, লেজ ও পাখনা পচন রোগ, সাদা দাগ রোগ, চোখের ছাপ রোগ ইত্যাদি প্রকাশ ঘটে। অর্থাৎ আমরা জানি ছত্রাক একটা উদ্ভিদ, সেই ছত্রাকের আক্রমণে যে রোগটা হয় সেটা এক ধরনের ছাতা রোগও বলা হয়। অনেক সময় ফুলকায় আক্রমণ করলে তখন ফুলকার পচন হয়ে যায়। লেজ বা পাখনা যদি আক্রমণ করে তখন পাখনারও পচন ঘটে, তখন সেটা লেজ বা পাখনা পচা রোগও বলে। সাদা দাগ রোগ, অর্থাৎ দেহের মধ্যে যদি দাগ হয়ে যায় সাদা সাদা ছত্রাকের আক্রমণে, এটাকে সাদা দাগ রোগ বলে। চোখের মধ্যে অনেক সময় ছত্রাক আক্রমণ করলে চোখের মধ্যে ছাপ ছাপ দাগ পরে, ছানি পড়ার মতো অনেকটা, সেটাকে চোখের ছাপ রোগ বলে। ভাইরাসের আক্রমণে মাছে বসন্ত রোগ সৃষ্টি হয়। অর্থাৎ ভাইরাস আক্রমণ করলে কি যে রোগটা হয় সেটা মূলত বসন্ত রোগ। এরপর আমরা খেয়াল করব ব্যাকটেরিয়ার আক্রমণে মাছের ড্রপসি, লাল মরক রোগ, মুখের পশম তোলা। এখানে রোগ পশম তোলা বলতে মুখের অনেক সময় চামড়া উঠে যায় বা আইসগুলো উঠে যায়, অথবা মুখের মধ্যে পশমের মতো গুটি গুটি হয়, মানে আঁশের মতো হয় মুখের ভিতরে। যক্ষা, আইস বহির্গমন, অর্থাৎ আইস পড়ে যায় খসে দেওয়া থেকে ইত্যাদি রোগ প্রকোপ ঘটে, অর্থাৎ প্রকাশ ঘটে বিশেষ করে ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে। প্রোটোজোয়ান পরজীবীর আক্রমণে বা সংক্রমণে মাছে ইকথাইওপথেরিয়াসিস, এটা ইকথাইওপথেরিয়াসিস একটা প্রজাতির থেকে নামকরণ করা হয়েছে।
ট্রাইকোডিনিয়াসিস, তারপরে কুস্টিয়াসিস, সিপ্রোস্পোরিডিয়াসিস, চিনোজেনেলিয়াসিস ইত্যাদি রোগ হয়। তারপরে হেলমিন্থ পরজীবীর আক্রমণে মাছের ত্বক, ফুলকা এবং অন্ত্রে নানা ধরনের উপসর্গ প্রকাশ পায়। এখানে হেলমিন্থ বলতে প্লাটিহেলমিন্থকে বোঝানো হয়েছে, অর্থাৎ প্লাটিহেলমিন্থিস পর্বের প্রাণীদের আক্রমণে অনেক সময় ত্বকের ভিতরে যত স্কোলেক্স বা বোথ্রিডিয়া দ্বারা এরা যখন মাছের ত্বকের মধ্যে আটকায় যায় তখন এই ত্বকের মধ্যে ক্ষত হয়ে যায়, ফুলকায় অনেক সময় আটকায় যায়। হেলমিন্থ পরজীবীগুলোর বিভিন্ন অ্যাডহেসিভ অর্গান, অর্থাৎ অ্যাডহেসিভ অর্গানগুলো বিশেষ করে বললাম হয়তো চোষক, হুক, বোথ্রিডিয়া ইত্যাদির মাধ্যমে এরা ফুলকার মধ্যে বা অন্ত্রের মধ্যে নানা ধরনের উপসর্গ প্রকাশ পায়, ফলে এক ধরনের রোগ হয়। এই রোগগুলো মূলত হেলমিন্থ পরজীবীর আক্রমণে হয়। তারপরে নেমাটোড এবং একান্তোসেফালা পরজীবী, এগুলো মূলত এই পরজীবীগুলো মূলত মাছের অন্ত্রে রোগ সৃষ্টি করে, অন্ত্রের বিভিন্ন গোলযোগ সৃষ্টি করে, অনেক সময় অন্ত্রের খাদ্যনালী আটকায় দেয়, ফলে মাছ তার খাদ্য হজমে ব্যাঘাত সৃষ্টি হয়, ফলে মাছ মারা যায়। তারপরে কতিপয় অ্যানেলিড এবং আর্থ্রোপোড পরজীবীর আক্রমণে মাছের ত্বক, ফুলকা এবং পেশিতে নানা রোগ উপসর্গ প্রকাশ পায়। বিশেষ করে অ্যানেলিডা পর্বের প্রাণী এবং আর্থ্রোপোডা তোমরা জানো, আরগুলাস আছে, আরগুলাস যেটাকে মাছের উকুন বলা হয়, আরগুলাস দ্বারা আক্রান্তের ফলে যে রোগ হয় সেটাকে আরগোলোসিস বলা হয়। মূলত এটা মাছের উকুন বলা হয়। আর্থ্রোপোডার মধ্যে উল্লেখযোগ্য, এটা মূলত মাছের ত্বকের মধ্যে অবস্থান করে, ফুলকার নিচে অনেক সময় ঢুকে যায়, আবার পাখনার পেশিতে ইত্যাদি নানা রকম উপসর্গ দেখা দেয়। মূলত তোমাদের যদি আজকে পড়াটা ভালো লাগে তোমরা অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবে এবং পাশে ঘন্টাটা বাজিয়ে দিবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।